কথিত যুদ্ধবিরতির মাঝে আবারও ইসরায়েলি হামলা, পরীক্ষার্থী কিশোরী ও হামাস কমান্ডার সহ গাজায় ঝরল 10 প্রাণ। মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ইসরায়েলি সেনারা, বাড়ছে আত্মহত্যার প্রবণতা। ইজিপ্টে গাজা বিষয়ক প্যালেস্টিনিয়ান কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। সিরিয়ার আলেপ্পোয় আবারও বড় সংঘাতের শঙ্কা, দেইর হাফির ছাড়ছে বাসিন্দারা। ইরানি প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উত্তেজনা কমানোর পরামর্শ রুশ প্রেসিডেন্ট পুতিনের। ইয়েমেনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, এসটিসি নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পিএলসি সরকার। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া রুম্পা। গাজায় শান্তি ফেরাতে যখন আন্তর্জাতিক মহলে নতুন পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তখনও থেমে নেই দখলদার বাহিনীর বর্বরতা। আবারও রক্তক্ষয়ী বিমান হামলায় কেঁপে উঠেছে অবরুদ্ধ উপত্যকা। ট্রাম্প প্রশাসনের গাজা শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার ঠিক পরদিনই প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেইর আল বালাহ এবং নুসেইরাতে চালানো এসব হামলায় হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতাসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও শিশুও রয়েছে। গাজার আকাশে আবারও বারুদের গন্ধ। কথিত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির মধ্যেই রক্তক্ষয়ী বিমান হামলায় কেঁপে উঠল দেইর আল বালাহা সহ উপত্যকার বেশ কিছু এলাকা। শুক্রবার জুমার নামাজের পর জানাজা সম্পন্ন হয় স্থানীয় হামাস কমান্ডার মোহাম্মদ আল হলি সহ নিহত 10 প্যালেস্টিনিয়ানের। আমরা বিকট শব্দ শুনলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। ঘর থেকে বের হয়ে দেখি ধ্বংসস্তূপ। আমার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। আমার চাচা এবং তার স্ত্রী সহ এক কিশোরী শহীদ হয়েছে। বৃহস্পতিবার রাতভর চালানো এই হামলায় হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। পৃথক এই হামলায় এদিন দেইর আল বালায় হামাসের স্থানীয় কমান্ডার মোহাম্মদ আল হলি, নুসেইরাতে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সিনিয়র অপারেটিভ আশরাফ আল খতিব এবং গাজা সিটিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতের তালিকায় যেমন হামাসের সদস্যরা আছেন, তেমনি রয়েছে 16 বছরের এক কিশোরী সহ সাধারণ বেসামরিক নাগরিক। হামাস এই হামলাকে গত অক্টোবর থেকে চলা যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। এই কোনায় বসে আমার মেয়েটা হাই স্কুলের পরীক্ষার জন্য পড়ছিল। আগুনের গোলার ভেতর 15 মিনিট ধরে ওকে খুঁজেছি। ওর শুধু পা দুটো দেখা যাচ্ছিল। গর্ত খুঁড়ে যখন ওকে বের করলাম, আমার মেয়ে তখন আর বেঁচে নেই। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শোকাতুর বাবার প্রশ্ন, এ কেমন যুদ্ধবিরতি যেখানে বাস্তুচ্যুত মানুষদের জন্য অস্থায়ী তাঁবুতেও নিরাপত্তা নেই। গত বুধবার ট্রাম্প প্রশাসন গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছিল, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা ভিন্ন। অক্টোবর থেকে এ পর্যন্ত যুদ্ধবিরতি চলাকালেই প্রাণ হারিয়েছেন 450-র বেশি প্যালেস্টিনিয়ান। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ফলে ভঙ্গুর এই শান্তি প্রক্রিয়া আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নেবে কিনা সেই আশঙ্কায় দিন কাটছে গাজাবাসীর। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ময়দান ভয়ঙ্কর মানবিক সংকটের কথা উঠে আসছে ইসরায়েলের ভেতর থেকে। গাজা, লেবানন ও সিরিয়ার দীর্ঘ সামরিক অভিযানের পর চরম বিপর্যয় দেখা দিয়েছে সেনাদের মানসিক স্বাস্থ্যে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 100,000 সেনা বর্তমানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ভুগছেন। কেবলমাত্র মৃত্যু ভয় নয়, বরং সাধারণ বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় তৈরি হওয়া নৈতিক দহন বা মোরাল ইনজুরি অনেক সেনাকে ঠেলে দিচ্ছে আত্মহত্যার পথে। গত 1.5 বছরে প্রায় 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের বাত ইয়াম সমুদ্র সৈকত। সমুদ্রে সার্ফিং করা এই নারী একজন সাবেক ইসরায়েলি সেনা। আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও এই সার্ফিং বোর্ডের আড়ালে লুকিয়ে আছে তার যুদ্ধের দুঃসহ স্মৃতি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার সময় তিনি ছিলেন সুফা আউটপোস্টে। নিজের পরিচয় গোপন রাখার শর্তে তিনি শোনালেন সেই দিনের বিভীষিকার কথা। আমার কাছে কোনো অস্ত্র ছিল না, ফোন ছিল না, চারিদিকে শুধু গোলাগুলি, বিস্ফোরণ আর আরবিতে চিৎকার শুনছিলাম। শুধু প্রার্থনা করছিলাম যেন কোনো অলৌকিক কিছু ঘটে এবং আমি বেঁচে ফিরি। 7 অক্টোবরের ট্রমা তাকে এখনো তাড়া করে। অনিদ্রা, দুঃস্বপ্ন আর মেজাজের পরিবর্তন এখন তার নিত্যসঙ্গী। আচরণগত এই পরিবর্তনের পর তার পরিবারও বুঝতে পারে সবকিছু আর আগের মতো নেই। এরপরই তার
পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD শনাক্ত হয়। শুধু তিনি নন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে বর্তমানে ৮০ থেকে ১০০,০০০ সেনা শারীরিক ও মানসিকভাবে এই সমস্যার শিকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে সংখ্যাটি বিশাল। আমাদের মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলো এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ভবিষ্যতে এই চাপ আরো বাড়বে। কিন্তু এই মানসিক আঘাতের কারণ শুধু মৃত্যু ভয় নয়, এখানে যোগ হয়েছে মোরাল ইনজুরি বা নৈতিক দহন। গাজা ও লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ করতে গিয়ে সাধারণ মানুষের মৃত্যু সেনাদের মনে অপরাধবোধ তৈরি করেছে। সেনারা যখন তরুণ বয়সে ভুলবশত বা যুদ্ধের পরিস্থিতিতে নারী ও শিশুদের হত্যা করে, তখন তারা এক ভয়াবহ অপরাধবোধ নিয়ে বেঁচে থাকে। তারা জানে যা ঘটে গেছে তার সংশোধন করা সম্ভব নয়। এই পরিস্থিতি কতটা ভয়াবহ তা ফুটে উঠেছে টিভি তারকা ও রিজার্ভ সেনা গেলফারের সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে। গাজার ভেতরে একজন যোদ্ধার লড়াই যে কি তা আপনারা বুঝবেন না। সহযোদ্ধাদের চোখের দিকে তাকিয়ে শেষ প্রার্থনা করে যুদ্ধে যাওয়ার অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না। যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না অনেকেই। বেকারত্ব, সম্পর্কের অবনতি আর একাকিত্ব তাদের ঠেলে দিচ্ছে আত্মহত্যার পথে। গত 18 মাসে প্রায় 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যার 78%ই ফ্রন্টলাইন যোদ্ধা বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকলেও সেনাদের মনের ভেতরে যে যুদ্ধ শুরু হয়েছে তার সমাধান এখনো অজানাই রয়ে গেছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। গাজার প্রশাসনিক দায়িত্ব পালনে নবগঠিত প্যালেস্টাইন কমিটির প্রথম বৈঠক শুক্রবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে। প্যালেস্টাইন অথরিটির সাবেক উপমন্ত্রী আলী সাথ এর নেতৃত্বে এই টেকনোক্র্যাট প্রশাসন গাজার পুনর্গঠন ও শৃঙ্খলা রক্ষার কাজ শুরু করবে। ট্রাম্প প্রশাসন ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, প্রথম ধাপের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলেও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে এই অন্তর্বর্তীকালীন প্রশাসন জরুরি। ওয়াশিংটন জানিয়েছে, প্রথম ধাপের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলেও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে এই অন্তর্বর্তীকালীন প্রশাসন জরুরি। তবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী মোতায়েনের মতো বড় চ্যালেঞ্জগুলো এখনো অমীমাংসিত। ইসরায়েল ও হামাস ট্রাম্পের এই শান্তি পরিকল্পনায় নীতিগতভাবে সায় দিলেও সীমান্তে উত্তেজনা ও বৈরী পরিস্থিতির মধ্যে এই কমিটি কতটা সফল হবে তা নিয়ে সংশয় কাটছে না। সিরিয়ার আলেপ্পোয় আবারও সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন SDF যোদ্ধাদের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আলেপ্পোর পূর্বাঞ্চলীয় দেইর হাফির এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেইর হাফির ছেড়ে বহু মানুষ সরকার নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় নিয়েছে। সম্প্রতি শেখ মকসুদের সফল অভিযানের পর গত সপ্তাহে এই এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা দিয়ে সেনা উপস্থিতি বাড়ায় সিরিয়া সরকার। আর্মি কমান্ড স্থানীয়দের নিরাপদে যাওয়ার মানবিক করিডোরের পাশাপাশি SDF সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু কুর্দি বাহিনীর প্রতিরোধমূলক অবস্থানের কারণে ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরবর্তী মাসকানা সহ পুরো দেইর হাফির অঞ্চলে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কুর্দি বাহিনী বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বাধা দিচ্ছে, ফলে বাধ্য হয়ে মানুষ ঝুঁকিপূর্ণ রাস্তায় এলাকা ত্যাগ করছে। এলাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা এখনো খুব কম, কারণ সব রাস্তা বন্ধ। SDF এর বাধার কারণে মানুষ দুর্গম পথ ব্যবহারে বাধ্য হচ্ছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার বাসিন্দারা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানায়, পেজেশকিয়ানকে পুতিন আঞ্চলিক সংঘাত নিরসনে রাশিয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ফোনালাপে পেজেশকিয়ান রাশিয়ার অবস্থানের প্রশংসা করে বলেন, ইরানের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে আমেরিকা ও জার্মানি ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততা সুস্পষ্ট। ইরানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এই অভিযোগ জোরালোভাবে উত্থাপনের কথা জানানো হয়েছে। অন্যদিকে পেজেশকিয়ানের সঙ্গে আলাপের ঠিক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। এ সময় নেতানিয়াহুকে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে চায় মস্কো।
ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল সরকারের প্রধানমন্ত্রী সালেম সালেহ পদত্যাগ করেছেন। শুক্রবার তার পদত্যাগপত্র গ্রহণের পরই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর শায়া মোহসেন জিন্দানিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছে পিএলসি সরকার। পিএলসির বিবৃতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার, সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রীয় ঐক্য জোরদারের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সাথে এদিন এসটিসি নেতা আইদারুস আল জুবাইদির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে দেশটির প্রসিকিউটর কার্যালয়। এদিকে ইয়েমেনের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও সরকার পরিচালনায় বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবের জানান, দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধে বিপুল অর্থ ব্যয় করবে রিয়াদ। এর আগে দেশটির বাজেট ঘাটতি পূরণে 1.9 বিলিয়ন সৌদি রিয়াল বা প্রায় $507 মিলিয়ন একটি বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণা করে সৌদি সরকার। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।